ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইংরেজি গ্রামারের একটি অতি গুরুত্বপূর্ণ টপিক ন্যারেশন চেঞ্জ নিয়ে। তোমরা সকলেই জানো যে ন্যারেশন চেঞ্জ একটি গুরুত্বপূর্ণ টপিক। এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত, এমনকি বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এই ন্যারেশন চেঞ্জ এসে থাকে। তো কিভাবে খুব সহজভাবে মাত্র কয়েকটি স্টেপ ফলো করে ম্যাজিক্যাল ওয়েতে ন্যারেশন চেঞ্জ করা যায়, আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং তোমরা দেখতেই পাবে যে একেবারে ম্যাজিক্যাল ওয়েতে কোনো চিন্তার কোনো কারণ নেই, বা ন্যারেশন চেঞ্জ নিয়ে এত মাথা ব্যথারও কিছু নেই। একেবারে ম্যাজিক্যাল ওয়েতে খুব সহজভাবে আমি আলোচনা করতে যাচ্ছি ন্যারেশন চেঞ্জটি। তো ন্যারেশন চেঞ্জ শিখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো। আচ্ছা, তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ন্যারেশন, যার বাংলাটা হচ্ছে উক্তি। এখন ন্যারেশন দুই প্রকারের, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, বা এটাকে ডাইরেক্ট স্পিচও বলা হয়, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তো ন্যারেশন চেঞ্জে মূলত আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে, কোনো ন্যারেশন যদি ডাইরেক্টে দেওয়া থাকে সেটা আমাকে ইনডাইরেক্টে কনভার্ট করতে হয়, নয়তো ইনডাইরেক্ট স্পিচে দেওয়া থাকলে সেটাকে ডাইরেক্টে কনভার্ট করতে হয়। মূলত এই কাজটা আমাদেরকে করতে হয়, এটাকেই বলা হয় ন্যারেশন চেঞ্জ। তো কিভাবে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে কনভার্ট করব, কিংবা ইনডাইরেক্টে থাকলে সেটাকে ডাইরেক্ট ন্যারেশনে কনভার্ট করব, এটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এবং তোমরা একটুকু ধৈর্য ধরে দেখো কত সহজে, কত ম্যাজিক্যাল ভাবে, একবারে ম্যাজিকের মতো চুটকি মেরে করে দিতে পারবে ন্যারেশন চেঞ্জ, যদি স্টেপগুলো ভালো করে ফলো করে যাও। তো ন্যারেশন চেঞ্জ করতে হলে আমাদেরকে প্রাথমিক পর্যায়ে কিছু তথ্য জানতে হবে, যেমন কোনটা ডাইরেক্ট স্পিচ আর কোনটাই বা ইনডাইরেক্ট স্পিচ, এটা যদি না বুঝি তাহলে আমি কনভার্ট করব কিভাবে। তাহলে এর জন্য আগে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচের ধারণা আমাদের অবশ্যই রাখতে হবে। এবং এই ধারণাটি খুব সহজভাবে আমি তোমাদের কাছে উপস্থাপন করছি একটু গল্পের ছলেই। একটু লক্ষ্য করো। ধরে নাও রাম, শ্যাম এবং যদু তিন বন্ধু একই স্কুলে পড়ে। ধরে নাও কোনো এক বিকেল বেলা শ্যাম রামের বাড়িতে গেল। সেখানে রাম এবং শ্যামের দুজনের কথোপকথন চলছিল। হঠাৎই রাম বলল যে আমি আগামীকাল স্কুলে যাব না। আমি এটাকে ইংরেজিতে লিখছি, আই উইল নট গো টু স্কুল টুমোরো। এটা বলল কে? বলল রাম। কথাটা শুনলো কে? শ্যাম। এখন শ্যাম কি করলো? রামের বাড়ি থেকে তৎক্ষণাৎ কথাটা শোনা মাত্র সোজা চলে গেল যদুর বাড়ি। রাম যদুকে গিয়ে বলল যে রাম says, রাম, এই যে আই উইল নট গো টু স্কুল টুমোরো, মানে আমি, রাম বললো যে আমি আগামীকাল স্কুলে যাব না। সেই কথাটা শ্যাম শুনলো। শ্যাম শোনার পর সোজা শ্যাম চলে এলো কোথায়? যদুর বাড়িতে। সেখানে এসে যদুকে বলল যে রাম বলল আমি কাল স্কুলে যাব না, এই কথাটা বলল। তাহলে ইংরেজিতে আমি লিখছি, একটু দেখো। রাম সেইজ আই উইল নট go to school tomorrow.
এখন লক্ষ্য করো, এই যে কোনো একজন বক্তার কথাটা কি, আই উইল নট গো টু স্কুল, এটা রামের স্পিচ, রাম বলেছিল। তো রামের কথাটাকে রাম ঠিক যেভাবে বলেছে ঠিক সেইভাবেই দেখো উপস্থাপন করা হয়েছে। ইনভার্টেড কোমার মধ্যে অংশটা ভালো করে লক্ষ্য করো, ঠিক সেইভাবেই উপস্থাপন করা হয়েছে। এই যে পদ্ধতি, এই যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে কোনো এক বক্তার কথা হুবহু সে যেরকম বলে থাকে সেই রকম ভাবেই উপস্থাপন করা হয়। রাম সেজ আই উইল নট গো টু স্কুল টুমোরো। বোঝা গেছে যে ডাইরেক্ট স্পিচ বিষয়টা কি। ডাইরেক্ট স্পিচকে চেনার আরো কয়েকটা আমি উপায় বলে দিচ্ছি। ডাইরেক্ট স্পিচে দেখবে কোমা থাকবে এবং ইনভার্টেড কোমার মধ্যে কোনো কিছু একটা অংশ তুলে দেওয়া থাকবে। এটা দেখেই তুমি আরো সহজে বুঝতে পেরে যাবে যে এটা ডাইরেক্ট স্পিচ। তাও আমি জানার তাগিদে ভালো করে তোমাদেরকে বলে দিলাম যে ডাইরেক্ট স্পিচটা কি। তাহলে এটা হলো ডাইরেক্ট স্পিচ। ওকে, এখন একটা ডাইরেক্ট স্পিচের আবার দুটো অংশ থাকে। একটা ডাইরেক্ট স্পিচেরও দুটো অংশ থাকে। দেখো তোমরা স্পষ্টতই ডিভাইড করে নিতে পারবে নিজেরাই যে কোন দুটো অংশ। এখানে দেখো রাম সেজ অর্থাৎ কোমা আর ইনভার্টেড কোমার বাইরে একটা অংশ রয়েছে, আর কোমা ইনভার্টেড কোমার ভেতরে একটা অংশ রয়েছে। দুটো অংশ রয়েছে একটা ডাইরেক্ট স্পিচের। তো এই দুটো অংশ সম্পর্কেও কিন্তু আমাদের একটু জ্ঞান রাখতে হবে গল্পের ছলে। দেখো এখানে দুটো অংশ, একটা অংশকে আমরা বলবো রিপোর্টিং স্পিচ, আর একটা অংশকে বলবো রিপোর্টেড স্পিচ। তো এখানে কোনটা রিপোর্টিং স্পিচ আর কোনটাই বা রিপোর্টেড স্পিচ। দেখো এখানে বক্তার কথা অর্থাৎ রামের নিজস্ব কথা কি ছিল, আই উইল নট গো টু স্কুল টুমরো। এই কথাটাকে থার্ড পারসন কোনো একজনের কাছে বলার জন্য অর্থাৎ যদু তৃতীয় কোনো একজন ব্যক্তির কাছে মেসেজটাকে পৌঁছে দেওয়ার জন্য যে রিপোর্টার মানে যে কথাটা বহন করে নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি এখানে রাম হচ্ছে স্পিকার, স্যাম হচ্ছে কিসের ভূমিকা পালন করছে, রাম স্পিকার, স্যাম হচ্ছে রিপোর্টারের ভূমিকা পালন করছে। রামের কথাটাকে মেসেজ আকারে অপর কারো কাছে এক্সপ্রেস করছে। তাহলে শ্যাম কিন্তু এখানে রিপোর্টারের কাজ করছে, আর যদু হচ্ছে লিসেনার, খবরটা শুনছে। তাহলে রামের বলা কথাটা শ্যাম যদুর কাছে প্রকাশ করছে, এবং সেই রামের বলা কথাটাকে যদুর কাছে প্রকাশ করার জন্য শ্যামকে কিন্তু নিজস্ব একটা কথা লাগাতে হচ্ছে এখানে। বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি রামের কথা আই উইল নট গো টু স্কুল টুমোরো, এই কথাটাকে যদুর কাছে প্রকাশ করার জন্য রামকে নিজস্ব শ্যামকে নিজস্ব একটা কথা ইউজ করতে হলো, এই যে রাম সেজ এই কথাটুকু ইউজ করতে হলো। বুঝতে পেরেছো? তাহলে এই যে রাম সেজ এই কথাটা রিপোর্টারকে ব্যবহার করতে হলো, এটা কিন্তু রামের বলা কথা নয়। রাম একবারও বলেনি যে রাম সেজ, রাম শুধুমাত্র বলেছিল আই উইল নট গো টু স্কুল টুমোরো, এটুকু কথা বলেছিল রাম। রামের এই কথাটাকে প্রকাশ করার জন্য অপর কারো কাছে এক্সপ্রেস করার জন্য স্যামকে নিজস্ব কিছু কথা লাগাতে হলো। এই কথাটাকেই বলা হচ্ছে রিপোর্টিং স্পিচ। অর্থাৎ কোনো এক ব্যক্তির কথা বা উক্তিকে অপর কারো কাছে রিপোর্ট করতে রিপোর্টারকে নিজস্ব যে কথাটি ইউজ করতে হয় সেটি হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে এখানে রিপোর্টিং স্পিচের ভূমিকা পালন করছে রামসেস। ওকে, আর বক্তার যে কথাটাকে রিপোর্ট করা হলো, তাহলে শ্যাম কোন কথাটাকে রিপোর্ট করলো, যে আই উইল নট গো টু স্কুল টুমোরো, এই কথাটাকে রিপোর্ট করলো। তাহলে টোটাল এই অংশটা হয়ে যাবে রিপোর্টেড স্পিচ। আশা করা যায় বোঝাতে পেরেছি। এরপর আরো একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে,
এগুলো তো মুখস্থ করার কিছু নেই, তুমি দেখলেই বুঝতে পারবে কোনটা রিপোর্টিং স্পিচ কোনটা রিপোর্টেড স্পিচ। দরকার হলে ওই জায়গাটা ভালো করে দুবার দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, এখন এর পরের অংশ আমাদেরকে যেটা বুঝতে হবে, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড ভার্ব। বিষয়টা কোনো কিছুই নয়, মনে রাখবে স্পিচ মানে হচ্ছে কথা, তাই তো? আমরা মুখে যেটা বলি সেটাই কথা, স্পিচ। তো ছোটবেলায় অর্থাৎ 5-6-এ তোমরা শিখেছো যে ধ্বনি আর বর্ণ, এটা বোঝানোর জন্য আমি একটা অন্য প্রসঙ্গ টেনে আনছি। ধ্বনি আর বর্ণ তোমরা শিখেছো। ধ্বনি কি? আমরা মুখ দিয়ে যা উচ্চারণ করি সেটাই হচ্ছে ধ্বনি। যেমন অ, আ, ই, উ, এগুলো সবই ধ্বনি, মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে। আর আমার মুখ দিয়ে যা উচ্চারিত হচ্ছে সেটাকে যখন আমি লিখে প্রকাশ করব সেটাই হবে বর্ণ। যেমন আমি মুখ দিয়ে এ উচ্চারণ করলাম, এ, তাহলে এটা যখন আমি কানে শুনছি সেটা হচ্ছে ধ্বনি, আর যখন আমি ওই এটাকে লিখে প্রকাশ করছি সেটা হয়ে যাচ্ছে বর্ণ। তাহলে অ্যাকচুয়ালি ধ্বনি আর বর্ণ একই বিষয়, কিন্তু ধ্বনিকে কানে শোনা যায়, চোখে দেখা যায় না। বর্ণকে চোখে দেখা যায় কিন্তু কানে শোনা যায় না। ওকে, একই রকম ভাবে স্পিচ আর সেন্টেন্স, আমি এই জায়গাটা একটু মুছছি। একই রকম ভাবে কিন্তু স্পিচ এবং সেন্টেন্স দুটোই একই, স্পিচ আর সেন্টেন্স। স্পিচটা কি? মনের ভাব প্রকাশের জন্য আমি মুখে যে কথাগুলো বলছি সেগুলোই হচ্ছে স্পিচ। আর সেই কথাটাকেই যখন খাতায় কলমে লিখে প্রকাশ করছি সেটা হয়ে যাচ্ছে সেন্টেন্স। তাহলে স্পিচ এবং সেন্টেন্স প্রায় একই। ওকে, এবং আমরা জানি যে একটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই একটা ভার্ব থাকতে হবে। ভার্বলেস সেন্টেন্স ইজ মিনিংলেস সেন্টেন্স, মানে যেই বাক্যে বা যেই সেন্টেন্সে ভার্ব থাকবে না সেই বাক্যটার কোনো অর্থ থাকবে না, অর্থপূর্ণ বাক্য সেটা নয়। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে যদি ভার্ব থাকে নিশ্চয়ই প্রত্যেকটা স্পিচেও ভার্ব থাকবে। তাই যেহেতু আমরা দুটো স্পিচ পাচ্ছি, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, তাহলে আমরা বলতে পারি রিপোর্টিং স্পিচে একটা ভার্ব রয়েছে, যেই ভার্বটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং স্পিচে দেখো এটা যদি রিপোর্টিং স্পিচ হয়, এটাতে দেখো এই যে শেষ ভার্বটা রয়েছে, এটা হয়ে গেল রিপোর্টিং ভার্ব। আবার রিপোর্টেড স্পিচেও কিন্তু একটা ভার্ব থাকবে, তার কারণ স্পিচ মানে সেন্টেন্স, আজ রিপোর্ট যেহেতু রিপোর্টেড স্পিচ তার মানে সেখানে একটা অবশ্যই ভার্ব থাকবে। তো রিপোর্টেড স্পিচে যে ভার্বটা থাকবে সেটাকে বলা হবে, দেখো এই যে এখানে গো রিপোর্টেড স্পিচের ভার্ব, তাহলে এটাকে বলা হবে রিপোর্টেড ভার্ব। ব্যাস, মাত্র এই কয়েকটা জিনিস যদি বুঝতে পারো তাহলে কিন্তু ন্যারেশন চেঞ্জ করাটা কোনো ব্যাপারই নয়, তুড়ি মেরে উড়িয়ে দেবে। এখন আমি একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে যাই যাতে করে বিষয়টা আরো স্পষ্ট হয়। দেখো, বললাম যে রহিম says, comma, inverted comma, I eat fruit. তাহলে এটা হচ্ছে একটা ডাইরেক্ট স্পিচ, আমরা দেখেই বুঝতে পারছি, তার কারণ বক্তার কথাটাকে দেখো ইনভার্টেড কমার মধ্যে লেখা রয়েছে। আর খুব সহজেই বুঝতে পারবো কমা ইনভার্টেড কমা দিয়ে আমরা বুঝতে পারবো এটা ডাইরেক্ট স্পিচ। এখন ডাইরেক্ট স্পিচ তো পেলাম, এই ডাইরেক্ট স্পিচের দুটো অংশকে আমরা ভাগ করতে পারি কিনা দেখি। এখন দেখো, এখন এই বাক্যে বক্তার হুবহু কথা হচ্ছে এটা, আই ইট ফ্রুট। আর এই কথাটাকে অপর কারো কাছে রিপোর্ট করার জন্য কোনো একজনকে কিন্তু এই কথাটা ইউজ করতে হয়েছে, রহিম সেজ। রহিম কিন্তু নিজে এই কথাটা বলবে না, রহিমের কথা হচ্ছে আই ইট ফ্রুট। তাহলে রহিমের এই যে কথাটা, এটা অপর কারো কাছে রিপোর্ট করার জন্য অন্য কাউকে এই কথাটা ইউজ করতে হয়েছে।
তাই এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর রহিমের যে অ্যাকচুয়াল কথাটা সে যা বলেছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন বিষয়টা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদেরকে রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ এটা চিহ্নিত করতে পারতে হবে, আর রিপোর্টিং ভার্বটাকে চিহ্নিত করতে পারতে হবে। এখানে দেখো রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটুকু যদি তোমরা চিনতে পারো, চিহ্নিত করতে পারো, তাহলে কিন্তু ন্যারেশন চেঞ্জটার কোনো ব্যাপারই নয়। আমি এরপরেই ঠিক কিভাবে করবে, টেন্স না জানলেও কিভাবে টেন্সগত পরিবর্তনটা করে ফেলতে পারবে আমি পরপর বলে যাচ্ছি, একটু লক্ষ্য করো। তার আগে আমি একটু বলে দিই, ন্যারেশন চেঞ্জ, অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হলে সাধারণভাবে আমাদেরকে কি করতে হয়, মানে ওভারঅল টেন্সের পরিবর্তন যাই হোক না কেন আমাদেরকে ওভারঅল কি কি পরিবর্তনটা করতে হয় একটু বলে দিচ্ছি। যেমন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হলে রিপোর্টিং স্পিচটা যেমন আছে তেমন দেখে দেখে লিখতে হবে। রহিম সেইজ, এই কথাটাকে ঠিক দেখে দেখে লিখে দিলাম, ঠিক আছে। এখন এই যে কোমা আর ইনভার্টেড কোমা, এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ যখন করব, মানে ইনডাইরেক্ট স্পিচ যখন করব, তখন কিন্তু এই কোমা আর ইনভার্টেড কোমাটা থাকবে না, তার পরিবর্তে আমাদেরকে দ্যাট বসাতে হবে। দ্যাট বলে একটা লিঙ্কার, এটা আমরা ইউজ করলাম। এরপর আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে প্রোনাউনগত পরিবর্তন। প্রোনাউনগত পরিবর্তন কিন্তু রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট তার উপর ডিপেন্ড করবে রিপোর্টেড স্পিচের প্রোনাউনটার পরিবর্তন। তাহলে দেখো রহিম সেজ, রহিম বলল আই ইট ফ্রুট, আমি ফল খাই। তাহলে অ্যাকচুয়ালি আমি কি ফল খাই? না, যারা শুনছো তারা ফল খাই, ফলটা খাই রহিম। তাহলে রহিমের প্রোনাউন কি হতে পারে? রহিম যেহেতু থার্ড পারসন, তাহলে তার প্রোনাউন আসতে পারে হি। ওকে, তাহলে আয়ের পরিবর্তে হি হয়ে গেল। এরপর থাকে টেন্সগত পরিবর্তন, এবং এই জায়গাটাই বিশেষ করে ছাত্রছাত্রীদের অসুবিধা হয়ে থাকে, এবং এই জায়গাটা খুব ম্যাজিক্যাল হয়ে আমি বলতে চলেছি, একটু ধৈর্য ধরো। তাহলে এইখানে এক্ষেত্রে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, এটার কোনো পরিবর্তন হবে না। কিন্তু পরিবর্তন না হলেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস বসাতে হবে। এই নিয়মগুলো তোমরা পরে বুঝতে পারবে, এখনই কিন্তু বুঝতে পারবে না কথাগুলো, এরপরেই আমি আলোচনা করছি, তাহলেই বুঝতে পারবে। আমি কেবলমাত্র এটা করলাম, এরপরে আমি বোঝাচ্ছি। এটা হলো আমাদের ন্যারেশন চেঞ্জ। এবারে কিভাবে আমি করছি এটা চলো বলা যাক। প্রথমত আমি নিয়মটা বলে দিচ্ছি, তারপর এক্সাম্পল দেবো। এক নম্বর নিয়ম, এটি খুব ভালো করে মনে রাখতে হবে, যদি রিপোর্টিং স্পিচ, যদি রিপোর্টিং স্পিচ নয়, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্স এর কোনো ফর্ম, ফর্ম মানে রূপ আর কি, ফর্ম এ থাকে, তবে রিপোর্টেড স্পিচ এর টেন্সগত কোনো পরিবর্তন হয় না। তোমরা একটুকু লিখে নাও এটা,
আমি এরপরে উদাহরণ দিয়ে জিনিসটাকে পরিষ্কার করে দিচ্ছি। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, এর কোনো কোনো ফর্মে থাকে, তবে রিপোর্টেড স্পিচের টেন্সগত কিন্তু কোনো পরিবর্তন হবে না। সেটা কিভাবে বুঝবে? ধরো তুমি টেন্স জানো না, তাহলে কিভাবে বুঝবে? তার জন্য টেকনিকটা আমি এর পরেই বলছি, এটা কিন্তু ওভারঅল একটা নিয়ম। তাহলে এই ফর্মুলা বা নিয়মটা তুমি লিখে রাখো, তার সঙ্গে সঙ্গে টেকনিকটা ইউজ করবে, অটোমেটিক নারেশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এর জন্য টেকনিকটা আমি কি বলছি, আমি একটা উদাহরণ দিচ্ছি তারপরেই বলছি। ধরো বললাম দ্য বয় সেজ, I am reading a poem. এটা ধরো একটা ডাইরেক্ট স্পিচ। তো এটাকে যখন আমি ন্যারেশন চেঞ্জ করতে যাব, তখন প্রথমত আমাকে খেয়াল করতে হবে কি, রিপোর্টিং ভার্বটার দিকে লক্ষ্য রাখতে হবে। তার কারণ আমরা একটু আগেই শিখলাম, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সের কোনো না কোনো ফর্মে থাকে, তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচ অর্থাৎ এই স্পিচটার টেন্সগত কোনো রকম পরিবর্তন হবে না, যে টেন্স আছে সেই টেন্সেই রয়ে যাবে। তো এখন বুঝবো কিভাবে? আমরা যারা টেন্স জানি না তারা বুঝবে কিভাবে যে এই যে রিপোর্টিং ভার্বটা সেটা কোন ফর্মে রয়েছে? তাহলে তাদের জন্য আমি একটু বলে রাখি যে তোমরা একটু লিখে রাখবে, এখানে রিপোর্টিং ভার্ব হিসেবে ইউজুয়ালি কি কি ব্যবহার হয়? এইরকম ব্যবহার হয়, সে, সেজ, শ্যাল সে, উইল সে, কিংবা সেইং। এগুলো একটুকু মাথায় রাখতে হবে। যদি তোমরা এইগুলো দেখতে পাও রিপোর্টিং ভার্ব হিসেবে, তাহলে জানবে যে এগুলো নিশ্চয়ই প্রেজেন্ট বা ফিউচার টেন্স ফর্মে রয়েছে। ওকে, প্রেজেন্ট বা ফিউচার টেন্সের ফর্মে রয়েছে। যদি এগুলো থাকে, সে থাকে, সেজ থাকে, শ্যাল সে থাকে, উইল সে থাকে, সেইং থাকে, এগুলো যদি থাকে, তাহলে তৎক্ষণাৎ তোমাকে বুঝে নিতে হবে যে নিশ্চয়ই এটা রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সের কোনো না কোনো ফর্মে আছে, এবং তখনই তোমাকে এটা মাথায় রাখতে হবে যে রিপোর্টেড স্পিচের আমার কোনো রকম পরিবর্তন করা যাবে না। শুধুমাত্র এটুকু মনে রাখবে, টেন্স জানার দরকার নেই। ওকে, তাহলে দেখো কিভাবে হবে। ওভারঅল নিয়ম কি বলেছিলাম, যে রিপোর্টিং স্পিচটা দেখে দেখে লিখতে হয়। যেমন আছে রিপোর্টিং স্পিচ আছে দ্য বয় সেজ, কোমা ইনভার্টেড কোমাটা তুলে দিয়ে কি করতে হয়, দ্যাট নামক একটা লিঙ্কার বসাতে হয়। আচ্ছা, তারপর যেটা করতে হয়, প্রোনাউনগত পরিবর্তন করতে হয়। তার আগে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে যে টেন্সটা স্পিচটা টেন্সগত কোনো পরিবর্তন করব কিনা। আমি তো বলেইছি সেজ আছে মানে দেখো তোমাকে যে লিস্টটা দিয়ে দিয়েছি তার মধ্যে পড়ছে, তার মানে আমি বুঝে গেছি যে এটার প্রেজেন্ট বা ফিউচার টেন্সের কোনো না কোনো ফর্মে আছে। তার মানে রিপোর্টেড স্পিচটার টেন্সগত কোনো পরিবর্তন আমাকে করা চলবে না। তাহলে টেন্সগত পরিবর্তন বাদ দিয়ে বাকি প্রোনাউনগত পরিবর্তনটা কিন্তু করতে হবে, টেন্সের পরিবর্তনটা হবে না। তাহলে দেখো এই যে প্রোনাউনটা রয়েছে, এটার পরিবর্তন কার উপর ডিপেন্ড করবে? আমি আগেই বলেছি রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপর। তাহলে দা বয় সেজ, ছেলেটা বলল আই এম রিডিং এ পোয়েম, আমি একটা কবিতা পড়ছি। তাহলে এখানে আমি বলতে নিশ্চয়ই ছেলেটাকে বোঝাচ্ছে। তাহলে ছেলেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তার প্রোনাউন হবে হি। বাস। এরপর দেখো টেন্সগত আমি বলেছিলাম পরিবর্তন হবে না, কিন্তু এখানে হি বসার জন্য আমাকে ইজ করতে হচ্ছে। এখন মনে হতেই পারে যে ছিল এম, করে দিয়েছে ইজ, তাহলে নিশ্চয়ই টেন্সের পরিবর্তন হয়ে গেছে। কোনো রকমেই নয়। তার কারণ এম, ইজ এবং আর এরা হচ্ছে সমগোত্রীয় ভার্ব, একই গোত্রের, এদের অর্থ একই, কিন্তু এরা স্থান ভেদে ব্যবহার হয়।
ওকে, অর্থাৎ আয়ের ক্ষেত্রে আমরা এম করতে পারি, কিন্তু হি এর ক্ষেত্রে এম করা যায় না। সেটা এম ইজ আর এর ব্যবহারে গেলেই বুঝতে পারবে। তাহলে হি থাকার জন্য ইজ করলাম, টেন্সগত কোনো পরিবর্তন হবে না, কোনো চিন্তা নেই, বাকি যেমন আছে দেখে লিখে দাও, শুধু প্রোনাউনগুলি পরিবর্তন করতে হবে, ব্যাস। আর কোনো প্রোনাউন নেই, আমাদের কোনো চিন্তাও নেই, ন্যারেশন চেঞ্জ সুন্দর হয়ে গেল। এরপরে আমাদের মনে হতেই পারে যে সবসময় তো আর রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সের ফর্মে নাও থাকতে পারে। যদি পাস্ট ফর্মে থাকে তখন কি পরিবর্তন হবে? পাস্ট ফর্মে থাকলে কি করতে হবে বা সেটার ন্যারেশন চেঞ্জ আমি কিভাবে করব, এটা দেখতে হলে তোমাদেরকে চোখ রাখতে হবে পরের ভিডিও, অর্থাৎ ন্যারেশন চেঞ্জের দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্বে। তার কারণ এই ভিডিওটা এমনিতেই লেন্দি হয়ে যাচ্ছে, ভিডিওটা আর বাড়াতে পারছি না। ধন্যবাদ।